জাতীয় পার্টির জন্মের পর থেকে ৪০ বছরের ইতিহাসে রংপুরে যেটাকে বলা হয় জাতীয় পার্টির দুর্গ, সেখানে এই ভরাডুবির পেছনে শুধুমাত্র কি একটা কারণই দেখেন? আপনি যেমনটি বলছেন, যখন যে মেটিকুলাস ডিজাইনের অংশ, শুধুমাত্র সেই কারণটাই দেখেন? দলের দুর্বলতার জায়গাগুলো আসলে কোথায় ছিল? তিনটা কারণ দেখি। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, দল কখনো দুর্বল হয়, কখনো শক্তিশালী হয়। যে জায়গায় আমরা 7 বার এমপি ছিলাম সেখানে এবার তৃতীয় হতে পারি কখনো? এটা তো হবে না, কারণ ওই লোকগুলো এখনো বেঁচে আছে। ওই লোকগুলো কোথায় ভোট দেবে? প্লাস ন্যাচারালি আমরা অনুভব করি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হওয়ার কারণে মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক দলের ভোটও আমরা এবার পেয়েছি, কিন্তু রিফ্লেক্টেড হয়নি। ভোটে যে কারচুপি হয়েছে তার একটা উদাহরণ হচ্ছে প্রথমবার গেজেট করে হ্যাঁ ভোট যা করা হয়েছে, পরে আবার 10 লক্ষ ভোট যোগ করে হ্যাঁ ভোট করা হয়েছে। হ্যাঁ ভোটের গোজামিল মিশাতে গিয়ে আমাদের আসনগুলো তো ইঞ্জিনিয়ারিং করেছে কমপ্লিটলি। ওই যে বললাম একটা ভাগ বুঝাটোয়া ছিল। আমাকে ধন্যবাদ দেন যে আপনি বলেছেন যে আমরা কিভাবে থার্ড হলাম, ফোর্থ হলাম। জি, এটা তো মানে আপনার পক্ষ থেকে বলা মানে এটা অসম্ভব সাহসিকতার একটা কাজ এবং আপনার সঠিক রাজনীতির পরিচয়। আপনি দলের সমালোচনা করছেন দলের ভিতরে থেকে, দলের না, সরকারের সমালোচনা। তো ইউনূস সরকারের একটা ডিমান্ড ছিল এনসিপির কিছু ছেলেকে পাশ করাতে হবে, কারণ এটা তার সন্তান, তার আদরের সন্তান। তিনি জাতীয় পার্টিকে বাদ দিতে হবে, তার কারণ জাতীয় পার্টি ওনাকে একমাত্র দল যারা সরাসরি ওনার বিরুদ্ধে কথা বলেছে। ওনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, ওনার পদত্যাগও চেয়েছি আমরা সেই সময়, কারণ উনি দেশ চালাতে পারছিলেন না, সবাইকে ইনক্লুসিভ করছিলেন না, উনি পক্ষ হয়ে যাচ্ছিলেন। তো ওটার ঝালটা উনি কড়ায় গন্ডায় উনি ভাতে না মেরে ভোটে মেরেছেন, ভোটে আমাদেরকে সংসদ থেকে সরিয়ে দিয়েছেন। এটা নিয়ে আমরা মোটেও দুঃখিত না, ব্যথিত না, কিন্তু ভোটটা সুষ্ঠু হয়নি, এটা আমরা সায়েন্টিফিক্যালি অনেকবার দেখিয়েছি, আমি নিজেও দেখিয়েছি, পার্টির চেয়ারম্যানও দেখিয়েছে। বর্তমান সরকারের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী উনি সাদাসিধা জীবনযাপন করছেন, মানুষের সাথে মিশছেন, শিখছেন, বুঝছেন, এটা ভালো, নতুন ধারার রাজনীতি আমরা মনে করি এটা অনেক দিক। কিন্তু বাংলাদেশ কিন্তু খুব কমপ্লেক্স ক্যারেক্টারের পলিটিক্স এবং কমপ্লেক্স ক্যারেক্টারের গভর্নেন্স। ওনার এমপিরা গাড়ি নিচ্ছে না। আচ্ছা, 350 জন এমপি গাড়ি না নিলে বা নিলে রাষ্ট্রের কত টাকা ক্ষতি হয়? সর্বোচ্চ আমি হিসাব করে বলতে পারি সর্বোচ্চ 100 কোটি। রাষ্ট্রের বাজেট হলো 7 লক্ষ কোটি। 7 লক্ষ কোটি। একজন এমপি যদি একটা ভালো গাড়ি পায় তার অটোমেটিক প্রোডাক্টিভিটি বাড়বে, তার স্পিড বাড়বে, সে ওই টাকার সার্ভিস দিতে পারবে। এগুলো হচ্ছে সস্তা জনপ্রিয়তা। প্লট দেব না, গাড়ি দিব না, হ্যাঁ, এবং এগুলো করে কি করা হয়, ব্যুরোক্রেসির আন্ডারে এমপিদেরকে আরো ছোট করে ফেলা হয়। কারণ ডিসি সাহেবের গাড়ি থাকবে ভালো একটা চমৎকার, আমি নাম জানি না, চমৎকার গাড়ি, ইউনূস সাহেবের গাড়িও চমৎকার, সেখানে একজন এমপি সাহেব দেখা যাবে ফিনফিনে একটা পুরনো গাড়ি নিয়ে যাবে, মানুষ সেলুটও দিবে না, মানুষ তো গাড়িকে সেলুট দেয়। সংসদে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলছিলেন যে আমাদের ভাড়ার গাড়ি নিয়ে আসলে যেতে হয়, হ্যাঁ, এলাকায় ভাড়া গাড়ি নিয়ে যেতে হয়। সত্য, একজন সৎ এমপির দুঃখ দুর্দশা একজন সৎ এমপি বুঝতে পারে। সো রাষ্ট্র তাকে গাড়ি দিয়ে দিক, প্লট দিক, আর সৎ থাকার জন্য কমিটমেন্ট নিক, আর কিছু লাগবে না। তাকে 10 লক্ষ টাকা বেতন দেন, তাকে দামি গাড়ির ট্যাক্স ফ্রি সুবিধা দেন, তাকে আপনি 10 কাঠা প্লট দেন যেন সে ফ্যামিলিকে বলতে পারে তোমাদের জন্য আমি প্লট পেয়েছি, সে জীবন উৎসর্গ করে দেবে মানুষের জন্য। তাকে আপনি সোকল সততা বা এই স্যাক্রিফাইসে দিবেন, এদের মধ্যে অন্তত 50% গম চুরি করা শুরু করতে বাধ্য হবে, এবং নেতাকর্মীর চাপে এটা হবে, এটা হওয়া খুব স্বাভাবিক। এটা আমরা যারা এমপি ছিলাম আমরা জানি। সো রাষ্ট্রকে ওই চিপ পপুলিজম দিয়ে দেশ চলে না, দেশ চালাতে গেলে প্রফেশনালিজম লাগে।